তার শাসনকাল 91 সালের যে সাল থেকে শুরু যে শাসনকাল, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে তিনি যখন আসলেন, একটা লুণ্ঠন অরাজকতার রাজত্বের পরে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। উনি রাষ্ট্র ক্ষমতায় আসবার আগে বাংলাদেশের বাজেটের 80% কিন্তু বিদেশের ঋণের উপর নির্ভরশীল ছিল। খাদ্যের ব্যাপারে বাংলাদেশ কিন্তু পরনির্ভর ছিল, বিদেশ নির্ভর ছিল। সেটাকে কিন্তু ওনার শাসন আমলে দূর হয়। বহির্বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বে আমাদের কাজের দরজায় যেগুলো সংকুচিত হয়ে এসেছিল, এগুলোকে প্রসারিত করা, কর্মমুখী শিক্ষা, এটা তিনি সূচনা করেছিলেন। অনেক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। ক্ষুদ্র ঋণ কিন্তু একটা প্রকল্প আছে, এনজিওদের আছে, কিন্তু বেগম জিয়ার আমলে এটা তিনি যে কর্মসূচি চালু করলেন, এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্লাস। তরুণদেরকে বিভিন্ন ক্ষেত্রে মৎস্য চাষ, হর্টিকালচার সহ বিভিন্ন ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে ঋণ দেওয়া, এই কর্মসূচি চালু করার মাধ্যমে তিনি অনেক তরুণদেরকে তিনি প্রোভাইড করেছেন। পরিবেশকে দূষিত করতো যে যানবাহন, সেটা তিনি বন্ধ করলেন। পলিথিন বন্ধ করেছিলেন। ঢাকা শহর তো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে তিনি অন্যতম সফল রাষ্ট্র পরিচালক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন এবং পাবেন, এটা আমি বিশ্বাস করি। 91 সালের তার শাসনকাল, এটা তো ইতিহাসের অংশ এবং এটা নিয়ে অনেক বিশ্লেষণ আছে। ভিন্ন মতাবলম্বী বা যারা তার বিরুদ্ধে ছিল, যারা তার বিরুদ্ধে ভায়োলেন্ট আন্দোলনের নামে ভায়োলেন্স করেছে, তাদের মতামত আলাদা হবে, কিন্তু ইতিহাসে এবং বাংলাদেশের জনসাধারণের কাছে তার শাসনকাল 91 সালের যে সাল থেকে শুরু যে শাসনকাল, যিনি জনগণের একেবারে একটা কি বলা যায়, একটা সবচাইতে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে তিনি যখন আসলেন, আসার পর তিনি জনগণের কল্যাণে অনেক কর্মসূচি নিয়েছেন এবং সেই সব কর্মসূচি সফল হয়েছে। মানুষের জীবনমানের উন্নতি হয়েছে। একটা লুণ্ঠন অরাজকতার রাজত্বের পরে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং দেশকে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, তার নেতৃত্বেই তো দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিল। আপনারা জানেন যে এর আগে উনি রাষ্ট্র ক্ষমতায় আসবার আগে বাংলাদেশের বাজেটের 80% কিন্তু বিদেশের ঋণের উপর নির্ভরশীল ছিল। সেই বাজেট কিন্তু ওনার শাসন আমলেই কিন্তু এই বাজেট কিন্তু বাংলাদেশের বিদেশি ঋণ নির্ভরতা সম্পূর্ণ চলে যায়। খাদ্যের ব্যাপারে বাংলাদেশ কিন্তু পরনির্ভর ছিল, বিদেশ নির্ভর ছিল। সেটাকে কিন্তু ওনার শাসন আমলে দূর হয়। নারী শিক্ষার কথা তো একটু আগে আমি বললাম, আপনি বললেন। তারপরে শিক্ষার বিস্তার, প্রাথমিক শিক্ষার বিস্তার, এগুলো বললাম। কর্মসংস্থানের কথা, বহির্বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বে আমাদের কাজের দরজায় যেগুলো সংকুচিত হয়ে এসেছিল, এগুলোকে প্রসারিত করা, সবই তিনি করেছেন। এবং আপনি যদি দেখেন যে এই যে ভোকেশনাল শিক্ষা, যেটা বৃত্তিমূলক কর্মমুখী শিক্ষা, এটা তিনি সূচনা করেছিলেন। অনেক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। তারপরে আপনার ক্ষুদ্র ঋণের ব্যাপারে, ক্ষুদ্র ঋণ তো আগে একটা এনজিওদের ব্যাপার ছিল, এটাকে উনি রাষ্ট্রের মধ্যে নিয়ে এসে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই যে যুবকদের, তরুণদেরকে প্রশিক্ষিত করা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। ক্ষুদ্র ঋণ কিন্তু একটা প্রকল্প আছে, এনজিওদের আছে, কিন্তু বেগম জিয়ার আমলে এটা তিনি যে কর্মসূচি চালু করলেন, এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্লাস। অর্থাৎ খালি ক্ষুদ্র ঋণ দিয়ে দেওয়া না, তরুণদেরকে বিভিন্ন ক্ষেত্রে মৎস্য চাষ, হর্টিকালচার সহ বিভিন্ন ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে ঋণ দেওয়া, এই কর্মসূচি চালু করার মাধ্যমে তিনি অনেক তরুণদেরকে তিনি প্রোভাইড করেছেন। আপনি যদি দেখেন তার শাসন আমলে ঢাকা শহরের যে উন্নতি হয়েছে, ঢাকা শহর সহ সারা দেশে পরিবেশের যে উন্নতি হয়েছে, এই ওই 3 হুইলার যেটা ছিল বা পরিবেশকে দূষিত করতো যে যানবাহন, সেটা তিনি বন্ধ করলেন। পলিথিন বন্ধ করেছিলেন। ঢাকা শহর তো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল এই পলিউশনে, সেটা তিনি অনেকখানি উন্নত করেছিলেন। এরকম অসংখ্য কর্মসূচি, এটা খুব সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব না। তিনি অনেক বাংলাদেশের স্ট্যান্ডার্ডে তিনি অন্যতম সফল রাষ্ট্র পরিচালক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন এবং পাবেন, এটা আমি বিশ্বাস করি।